আসসালামু আলাইকুম। সহজ কথায় আহলে হাদিস মানে হলো মাযহাবের অন্ধ অনুকরণ পরিত্যাগ করে সরাসরি কোরআন ও হাদিসের অনুসরণ করা। মূলত ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে এই আহলে হাদিস আন্দোলনের উৎপত্তি ঘটে। এই আন্দোলনের প্রধান পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ নজির হুসাইন। 1805 সালে জন্ম নেয়া এই মুসলিম সাধক ইন্তেকাল করেন 1903 সালে। তিনি 1826 সালে উপমহাদেশের প্রখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ দেহলভী ও তৎপুত্র শাহ ইসহাক দেহলভীর কাছে অধ্যয়ন করেন এবং হাদিস শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। শাহ ইসহাক মক্কায় মুহাজির হয়ে যাওয়ার পর তিনি তার স্থলে অভিষিক্ত হন এবং তদানীন্তন ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান মাদ্রাসায়ে রাহিমিয়ার দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি ও রাহিমিয়া মাদ্রাসার আরও দুজন প্রাক্তন ছাত্র নবাব সিদ্দিক হাসান খান ও মুহাম্মদ হুসাইন বাটালভি মিলে আহলে হাদিস নামের একটি আন্দোলনের গোড়াপত্তন করেন। এ আন্দোলনের প্রধানত দুইটি বক্তব্য মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রথমত, শুধুমাত্র কুরআন ও হাদিসই হচ্ছে ইসলামী আইন বিজ্ঞানের ভিত্তি। প্রচলিত মাযহাব সমূহের তাকলিদ প্রত্যাখ্যান করে কুরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করাই সঠিক পন্থা। দ্বিতীয়ত, ইসলামের নামে সমাজে যেসব রসম রেওয়াজ রয়েছে সেগুলো বিদআত। এ পরিস্থিতির সংস্কার করা অতীব জরুরি। অর্থাৎ এই বক্তব্যের আলোকে আহলে হাদিস আন্দোলনের মূল কার্যক্রম হচ্ছে তাকলিদের বিরোধিতা করা এবং মুসলমানদের মধ্যে প্রচলিত বিভিন্ন বিদআত যেমন মিলাদ, চল্লিশা, ওরস, মুহররমের উৎসব ইত্যাদি উচ্ছেদ করা। এই মতবাদ নিজেদের শাহ অলিউল্লাহ দেহলভীর অনুসারী দাবি করলেও শাহ অলিউল্লাহর শিষ্যদের অনেকেই আবার আহলে হাদিস আন্দোলনের বিরোধিতা করেছেন। নানা সমীকরণে স্বল্প সময়ের ব্যবধানে আহলে হাদিস আন্দোলনের প্রধান বিরোধিতাকারী গ্রুপে পরিণত হয় দেওবন্দ মাদ্রাসা। যদিও দেওবন্দি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি সহ তদানীন্তন যুগের অনেক বড় বড় আলেম আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ নজির হুসাইনের ছাত্র ছিলেন। সরলীকরণ করে বললে হানাফি মাযহাবের সমালোচনাই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনকে জনপ্রিয় করে তোলে। অন্যভাবে বললে দেওবন্দের আলেমরা ব্রিটিশ বিরোধী অবস্থান নিলে আহলে হাদিসের আলেমরা ব্রিটিশদের প্রচ্ছন্ন সহায়তায় নিজেদের বিস্তার ঘটায়। বাংলাদেশে এই আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিক এবং সমাজ সংস্কারক মাওলানা মুহাম্মদ কাফি। 1945 সালে তিনি বাংলা ও আসামের আহলে হাদিস সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই তিনি ধর্মীয় সংস্কার কাজে মনোনিবেশ করেন এবং স্থানে স্থানে বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি জীবনের প্রথম দিকে জমিয়াতে ওলামায়ে বাংলার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তিনি এর সুবাদে মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা আকরাম খানের সঙ্গে কাজ করেন। তিনি সর্বভারতীয় মুসলিম লীগেও কাজ করেন। তিনি দৈনিক জামান ও দৈনিক আরাফাত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বাংলা একাডেমি পুরস্কারও লাভ করেন। প্রধানত তার প্রভাব, পরিচিতি ও প্রচেষ্টার কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আহলে হাদিস আন্দোলনের শক্ত ভিত গড়ে ওঠে। এরপর সময়ের পরিক্রমায় আহলে হাদিস আন্দোলন ভারতীয় উপমহাদেশে ক্রমশ বিস্তার লাভ করে। তবে বর্তমানে তাদের মাঝে বিভক্তিও প্রবল। সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়াতে বর্তমানে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বেশ শক্তিশালী। সম্প্রতি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য দাবি করেছেন জাতীয় সংসদে আহলে হাদিসের প্রায় 30 জন সংসদ সদস্য রয়েছে। এ সময় দেশে 2 কোটি আহলে হাদিসের অনুসারী রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে বাস্তবে আহলে হাদিসের অনুসারীদের প্রকৃত সংখ্যা জানা না গেলেও তারা এখন বহু দল উপদলে বিভক্ত। আর বিভিন্ন গ্রুপ উপগ্রুপের কারণে এর ইতিহাস, বিশ্বাস ও প্রবণতাও সরল রৈখিক নয়। আহলে হাদিস আন্দোলন শুরু থেকেই সৌদি আরবের ওয়াহাবি ও সালাফি আন্দোলনের ভাবধারার সঙ্গে সংশ্লিষ্ট। বাংলাদেশ আমলে এ সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এই আন্দোলনকে লা মাযহাবি বলে আখ্যায়িত করা হয়। হানাফি আলেমদের সাথে তাদের তীব্র দ্বন্দ্ব রয়েছে। আপনার মতে ওয়াহাবি, সালাফি ও আহলে হাদিস এ 3টি আন্দোলনের মধ্যে মিল ও অমিল কি?
আহলে হাদিস আন্দোলন সরকারের এত পছন্দ কেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।